আজ আমি আপনাদেরকে পালিয়ে বিয়ে করার এক কাকতালীয় মজার কাহিনী বা গল্প শেয়ার করব। প্রেমিকা নিয়ে পালিয়ে বিয়ে করতে গিয়ে কিভাবে ধরা খেলো দুজনে, কি হলো শেষ পর্যন্ত তা জানবো আজকে। চলুন শুরু করা যাক। প্রেমের ফ্ল্যাশব্যাক। কথাগুলি বলছে প্রেমিক। আমার ক্রাশ সোমা যে কলেজে ভর্তি হলো, আমিও সেই কলেজে ভর্তি হলাম। তবে ট্রান্সফার হতে হলো পূর্বের কলেজ থেকে। এবার যা করতে হবে সেটা হচ্ছে সোমার বাড়ির পাশে একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে, যাতে তাকে সব সময় মন প্রাণ উজাড় করে জন্মের মতো দেখতে পারি। তার মন জয় করার জন্য তার কাছাকাছি থাকার বিকল্প নেই। তার বাড়িতে থেকে মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু সোমার বাবা কি বাড়ির ফ্ল্যাট ভাড়া দেবেন? তার বাড়ির সামনে পিছনে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম দুটো টুলেটের সাইনবোর্ড লাগানো আছে। পেয়ে গেলাম সুযোগ। কল করলাম ওর বাড়িতে। কল রিসিভ করলেন হবু শ্বশুর। আমি বললাম ফ্ল্যাট ভাড়া নিতে ইচ্ছুক। কিন্তু হবু শ্বশুর প্রশ্ন করে বসলেন, ব্যাচেলার নাকি বিবাহিত? আমি উত্তর দিলাম, মাদ্রাসার হুজুর আমি। এমন মিথ্যাচার শুনে হবু শ্বশুরের মুখের স্বর পাল্টে গেল। বুঝতে পারলাম চাল কাজে লেগেছে। বেচারা হুজুরে বিশ্বাস করে। গম্ভীর স্বরে কথা বলা ভুলে গিয়ে তিনি নরম মোলায়েম কণ্ঠে বললেন, হুজুর আপনি রুম ভাড়া নেবেন শুনে খুশি হলাম। আপনি আজই আমার বাড়িতে চলে আসুন। জি আঙ্কেল, আমি এখন আপনার বাড়ির পিছনে। আপনি বাড়ির ভেতর থেকে বাইরে আসুন, দেখুন আমি আপনার অপেক্ষায়। অবশেষে তিনি এলেন। আমার মুখ ভর্তি দাড়ি দেখে বিশ্বাস করলেন আমি মাদ্রাসার হুজুর। তবে পরনের শার্ট প্যান্ট টুপিহীন মাথা দেখে একটু সন্দেহ করলেন। কিন্তু আমি অনেক রকমের কথা বলে তাকে ভুলিয়ে দিলাম। পরের দিন সমস্ত মালপত্র এনে সোমার বাড়িতে উঠলাম। আমার থাকার জায়গা হলো চিলেকোঠাতে। তবুও বাধ্য হয়ে থাকতে হলো। প্রেমের যুদ্ধে সফল হতে হাজারো মহাপুরুষ কত কিছু করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। 7 সমুদ্র 13 নদী পার করে প্রেমিকার সাথে দেখা করেছে, তাজমহল বানিয়েছে। আর আমাকে তো চিলেকোঠায় থেকে ক্রাশকে পটাতে হবে। এটা আর কি কঠিন। তবে সিদ্ধান্ত নিলাম সোমাকে পটানোর পূর্বে তার বাবাকে আগে পটিয়ে ফেলতে হবে, যাতে প্রেমটা সহজে হয়ে যায়। এজন্য হবু শ্বশুর যা কাজ করতে বলতো বাধ্য ছেলের মতো সেসব করে ফেলতাম। হবু শ্বশুর ইসলামিক বই পড়তে ভালোবাসতেন। সেই জন্য কম দামি বই ক্রয় করে তাকে গিফট দিতাম। 2 মাসে 2টা নতুন পাঞ্জাবি, 3টা জায়নামাজের পাটি, 5টা টুপি, 9টা আতরের কৌটা, সব কিছু গিফট করা হয়ে গেল। হবু শ্বশুর হয়ে গেল ঘনিষ্ঠ বন্ধু। একসাথে মসজিদে যাওয়া, মাঝে মধ্যে ঘোরাঘুরি চললো হবু শ্বশুরের সঙ্গে। একদিন হবু শ্বশুরকে লাজ শরমের মাথা খেয়ে বললাম, আঙ্কেল সরি বন্ধু, তুমি তো জানো আমি মাদ্রাসায় পড়া শেষ করে কলেজে ভর্তি হয়েছি। কিন্তু কলেজে একটি মেয়েকে খুব ভালো লেগে গেছে, তাকে ভুলতে পারছি না। না না, প্রেম করার ইচ্ছে নেই, তাকে সোজা বিয়ে করব। কিন্তু কি করলে তার মন জয় করা যাবে এবং সে বিয়ের প্রস্তাবে রাজি হবে কি হবে না তাও আমি জানি না। যদি আপনি একটু টিপস দিতেন। শুনেছি আপনি আন্টিকে ভালোবেসে বিয়ে করেছেন, এ সম্পর্কে তো আপনার দারুণ অভিজ্ঞতা আছে। হবু শ্বশুর বিষম খেয়ে আমতা আমতা করে বলল, ঠিক আছে তুমি টিপস পাবে, তবে শোনো, এই যুগের মেয়েদের সরাসরি বিয়ের প্রস্তাব দিলে তারা কিছুতেই বিয়েতে রাজি হবে না। এজন্য তোমাকে প্রথমে তার মন জয় করতে হবে। কিভাবে মন জয় করবে সব ধীরে ধীরে বলবো তোমাকে। এর পূর্বে আগে মেয়েটার নাম্বার জোগাড় করো, এরপর কি করতে হবে সব তোমাকে বলবো। অনেক কষ্টে সোমার নাম্বার জোগাড় করলাম। সোমাকে ফোনে কি কি বলে তাকে প্রাথমিক পর্যায়ে আকৃষ্ট করব, সে সব টিপস সোমার বাবার থেকে জেনে নিয়েছি। সেই সব সোমার উপর প্রয়োগ করলাম এবং কি সুন্দরভাবে কাজেও ফলে গেল। সোমা আমার সাথে প্রথম দিন কথা বলাতেই অনেকটা পটে গেল। এভাবে 30 দিন চলল কথা বলা। এক পর্যায়ে সোমা আমার প্রতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে গেল। তাকে প্রপোজ করার উপযুক্ত সময় পেয়ে গেলাম। প্রপোজ করব কিনা এটা সোমার বাবার থেকে জেনে নিলাম। তিনি বললেন, প্রপোজ করো, এটাই সঠিক সময়, তবে করবে সিনেমেটিক স্টাইলে। একগুচ্ছ গোলাপ সঙ্গে করে নিয়ে যাবে। হাঁটু গেড়ে গোলাপগুলো তাকে দেবার ভঙ্গিমায় আই লাভ ইউ বলে বসবে। ব্যাস, সে এতেই মুগ্ধ হয়ে তোমাকে প্রেমিক হিসেবে গ্রহণ করে নেবে। হবু শ্বশুরের কথা মতো তার মেয়েকে প্রপোজ করতে গেলাম কলেজে। ক্লাস শুরুর পূর্বে সোমাকে প্রপোজ করলাম ঠিক সেভাবে যেভাবে সোমার আব্বু করতে বলেছিল। প্রপোজ করার সাথে সাথে সোমা আমাকে বুকে টেনে নিল। এভাবেই সোমার সঙ্গে আমার মধুর প্রেমের সূচনা হলো।
চুটিয়ে প্রেম করতে লাগলাম। সোমা যখন অনার্স দ্বিতীয় ইয়ারে উঠল, আমি তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। সোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে সোমাকে বিয়ে দিয়ে দেবে। পাত্র সরকারি মাস্টার। হবু শ্বশুর সরকারি চাকরিওয়ালা পাত্র পেয়ে লোভ সামলাতে পারেননি, তাই তো মেয়ের লেখাপড়াকে বানের জলে ভাসিয়ে দিয়ে বিয়ে ঠিকঠাক করলেন। বিয়ে সামনের মাসের 1 তারিখে। এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে শোনার পর থেকে সোমা রাত দিন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু এতেও আমার হবু শ্বশুরের মনে দয়া হলো না তার মেয়ের প্রতি। সোমা আমাকে ফোন করে শুধু বলে, যা করার তাড়াতাড়ি করো। জ্যোৎস্না লোকিত রাতে চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে ছাদের একপাশে অবস্থিত দোলনাতে বসে সোমার কাঁধে হাত রেখে দোল খেতে খেতে সুখ দুঃখের কথা প্রকাশ করছিলাম। এরই মধ্যে হঠাৎ হবু শ্বশুর ছাদে এসে পা রাখল। তাকে দেখে আমাদের দুজনের অবস্থা হলো বাঘের পদতলে অবস্থিত নিরীহ হরিণের মতো। ভয়ার্ত চোখে তাকালাম তার দিকে। সোমা কাঁধ থেকে আমার হাত সরিয়ে দিয়েছে অনেক আগে। তার বাবা আমাকে দেখে চোখ দুটো গোল গোল বানিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি ব্যাপার, তোমরা ছাদে কি করছো? সোমা ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, আব্বু, হুজুরের থেকে কাহিনী শুনছিলাম। বাবা বললেন, কিসের কাহিনী? সোমা, আব্বু, ওই যে আছে না হাদিসের কাহিনী। বাবা, একটু শোনা তো দেখি, কি শুনলি? মাঝখানে আমি বলে উঠলাম, আঙ্কেল, তাকে এখনো কোনো কাহিনী বলিনি, সে তো মাত্রই ছাদে এলো, তবে এখনই তাকে কাহিনীটা বলবো, আপনি চাইলে শুনতে পারেন। ঠিক আছে, শোনাও তো। এরপর বানিয়ে বানিয়ে কারবালার কাহিনী শোনাতে লাগলাম। ভাগ্যিস অল্পের জন্য ধরা পড়ে যায়নি। কেটে গেল 27 দিন। সোমার বিয়ে সেই টাকওয়ালা সরকারি মাস্টারের সঙ্গেই হবে। আর 4 দিন পর। এর মধ্যেই আমাকে কিছু একটা করতে হবে, যাতে সোমাকে আমার সিংহাসনের রানী বানাতে পারি। হবু শ্বশুরের থেকে বুদ্ধি নিতে রাত্রিতে তার নিকট গিয়ে বললাম, বন্ধু, আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে, কিছু একটা করো। হবু শ্বশুর কৌতূহলের চোখে তাকিয়ে বলল, তোমার কি হলো আবার? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। বন্ধু, তো কি সমস্যা? পালিয়ে বিয়ে করো। দরকার পড়লে আমি হেল্প করব তোমাদের। টাকার দরকার পড়লে আমাকে বলো। আমি বললাম, বন্ধু, তার বাবা কঠিন লোক, পালিয়ে বিয়ে করলে খুন করে দেবে। বন্ধু, মেয়ের বাবা কি করে? সেটা তো জানি না, তবে এটা জানি তিনি নাকি পুলিশ ছিলেন, সাসপেন্ড করা হয়েছে। বন্ধু, বর্তমানে তো পুলিশ না। তোমার হবু শ্বশুরের সাথে দেখছি আমার মিল আছে, আমিও তো পুলিশ অফিসার ছিলাম। শোনো, আমার বিশ্বাস লোকটার মন আমার মতোই নরম হবে। তুমি পালিয়ে বিয়ে করো, কিচ্ছু হবে না। কিছু হলে আমি আছি। বন্ধু, খুব ভালো লাগলো তোমার সাজেশন পেয়ে, তবে টাকা দরকার 10,000 দিও। ঠিক আছে, আজই নিয়ে যাও। তারপর বন্ধু শ্বশুরের কাছ থেকে বিদায় নিলাম। পরের দিন ভোর হতে না হতেই সোমাকে নিয়ে পালিয়ে গেলাম। দুপুর পর্যন্ত আত্মগোপন করে থাকলাম দুজন। এরপর সোমাকে আমাদের বাড়িতে নিয়ে গেলাম। বাবা মা সোমাকে দেখে খুব খুশি, হবেই না কেন, পরীর মতো বৌমা পাচ্ছে। সোমাকে ছোট বোনের বোরখা পরিয়ে নিয়ে চললাম কাজী অফিসের দিকে। সোমাকে সাবধান করে দিলাম কোনো কথা না বলতে। কাজীর সামনে গিয়ে কথা বলা যাবে না, আমি অনুমতি না দিলে। সোমাকে রিকশায় চড়িয়ে কাজী অফিসের দিকে নিয়ে যাচ্ছিলাম। সে কি যেন বলতে চাইলে তাকে বারবার থামিয়ে দিয়ে বললাম, এখন তোমার কোনো কথা শুনবো না, যত কথা আছে সব বিয়ের পরে বলো। পালিয়ে বিয়ে করতে গেলে এক সমস্যা। অনেক মেয়ে আছে যারা পালিয়ে বিয়ে করতে গিয়ে বাবা মায়ের সম্পর্কে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিয়ে না করে কাজী অফিস ছেড়ে বাড়ি চলে গিয়েছিল। তুমি সেরকমটা করো সেটা আমি চাই না, এজন্য তোমাকে চুপ থাকতে বলছি। সোমা চুপ রইল, তবে মনে হলো সে রেগে আছে, কেন যেন ছটপট করছিল। রিকশা থেকে নেমে কাজী অফিসের ভেতর ঢুকতে গেলে সোমা আমার হাত টেনে ধরল। বুঝতে পারলাম তার মধ্যে ওইসব মেয়েদের মতো ব্যারাম ঢুকে গেছে, যারা কাজী অফিসে এসেও বাবা মায়ের কথা স্মরণ হতেই বিয়ে না করে চলে যায়। এজন্য তাকে জোর করে রুমের ভেতর নিয়ে গেলাম। সে কথা বলতে গেলেই হালকাভাবে থাপ্পড় মেরে চুপ করিয়ে দিলাম। কাজীর চেম্বারে আরামদায়ক সোফায় বসে আছি সোমাকে নিয়ে। সোমা ফসফস করছিল। তার মুখ নেকাব দিয়ে আটকানো থাকলেও বুঝতে পারছি সে চরম রাগারাগি করছে। হঠাৎ আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বুকের ভেতর অসংখ্য বিষাক্ত তীর বিদ্ধ হচ্ছিল।
যা কল্পনাতেও ভাবিনি সেটাই হলো। সম্মানিত কাজীকে রুমের ভেতর আসতে দেখে আমার দুনিয়া উলটপালট হয়ে গেছে। কাজীটা অন্য কেউ নয়, সোমার আব্বু, মানে আমার হবু শ্বশুর, ওরফে আমার পাতানো বন্ধু। ওনাকে দেখে গলার পানি শুকিয়ে গেল। ঢোক গিলতে গিলতে বাচ্চাদের মতো কণ্ঠ বানিয়ে বললাম, বন্ধু তুমি এখানে? অতঃপর সোমার দিকে নজর দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললাম, সোমা, তোমার বাবা এই অফিসের কাজী, আগে বলনি কেন? সোমা নেকাবটা সরিয়ে হিংস্র বাঘিনীর মতো রূপ নিয়ে কষে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আরও চুপ থাকতে বল শয়তান। আজ 15 বছর পরও এমন ভয়াবহ ঘটনার কথা মনে পড়তেই গা শিউরে ওঠে। ভাগ্য আমার ভালো যে সোমার আব্বু আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছেন। এরপর আমাদের সুখে শান্তিতে দিন যেতে লাগলো। ভাগ্যের এইরকম খেলা কখনো ভোলার মতো নয়। তবে মাঝে মাঝে সোমার মনে পড়লে এখনো আমাকে দুষ্ট শয়তান বলে গালি দেয়, তবে তা দুষ্টুমি করে। আমরা সুখেই আছি, আমাদের জন্য দোয়া করবেন।